আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন, বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ, দামোদা চুয়াডাঙ্গা। রাষ্ট্রবিজ্ঞান অনার্স তৃতীয় বর্ষের বন্ধুরা, তোমরা ভালো আছো নিশ্চয়। আজ তোমাদের সাথে আমি প্যারেটোর এলিট তত্ত্ব এবং প্যারেটোর সার্কুলেশন অফ এলিট তত্ত্ব, সার্কুলেশন অফ এলিট থিওরি বা প্যারেটোর এলিট আবর্তন তত্ত্ব নিয়ে আলোচনা করব। তোমরা স্লাইডে কোভিড-19 এর একটা চিত্র দেখতে পাচ্ছ। এটি আমি ইতিপূর্বেও দিয়েছি, তোমরা দেখেছো, তোমাদেরকে সতর্ক করার জন্যই। এখানে লেখা আছে কোভিড-19 প্রিকশনস, অর্থাৎ কোভিড-19 পূর্ব সতর্কতা সমূহ। প্রথমে লেখা আছে ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না। বি অ্যাওয়্যার অফ দ্য প্যান্ডামিক, মহামারী সম্পর্কে সচেতন থেকো। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট আউটফিটস ইফ ইউ কম্পেল টু গো আউট, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। ট্রাই টু মেনটেন প্রপার ডায়েট, সঠিক খাবার খাবে, টাটকা শাকসবজি, ফলমূল, মাছ, মাংস ইত্যাদি। ডু নট ফরগেট টু এক্সারসাইজ অ্যাট লিস্ট 1 আওয়ার রেগুলারলি, দৈনিক কমপক্ষে 1 ঘন্টা ব্যায়াম করবে। যদি ব্যায়াম করতে না পারো, কায়িক পরিশ্রম করবে, ভালো থাকবে। ট্রাই টু ফলো দ্য গাইডলাইন্স অফ WHO অ্যান্ড বাংলাদেশ গভর্নমেন্ট, WHO এবং বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক দেওয়া গাইডলাইন সমূহ অনুসরণ করবে। ট্রাই টু স্টে অ্যাট হোম, বাড়িতে থাকার জন্য চেষ্টা করবে। বর্তমান সময়টি বেশ মারাত্মক। অলরেডি আজকে খবরে দেখলাম বেশ কিছু দেশে আবার দ্বিতীয়বার লকডাউন শুরু হয়ে গিয়েছে। এই দ্বিতীয় ঢেউ হয়তো আমাদের দেশেও আসতে পারে, আমরা দোয়া করি যেন না আসে, তবে আসতেও পারে, প্রস্তুত থাকতে হবে। সেই জন্য এই নিয়মগুলো তোমরা নিজেরা মানবে, পরিবারের সবাইকে মানার জন্য বলবে, তোমাদের গ্রামবাসীদেরকে বলবে, বন্ধুবান্ধব যারা আছে যাদের সাথে কথা হয় তাদের সাথেও এই কথাগুলি, এই বার্তাগুলি, এই মেসেজগুলি পৌঁছে দেবে। আশা করি ভালো থাকবে। আমি পূর্বেই বলেছি, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্যারেটোর এলিট তত্ত্ব নিয়ে এবং তার এই এলিট তত্ত্বের সার্কুলেশন বা আবর্তন নিয়ে। তোমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ, অসাধারণ একটি ছবি। এনার নামই প্যারেটো, ভিলফ্রেডো প্যারেটো। ইনি একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। এই এলিট সম্পর্কে প্যারেটো যে তত্ত্ব, সেই তত্ত্ব নিয়ে এখন আমরা সংক্ষেপে আলোচনা করব। প্যারেটোর বাড়ি ছিল ইতালিতে। ইতালীয় সমাজবিজ্ঞানী, তিনি এলিট তত্ত্বের একজন শীর্ষস্থানীয় প্রবক্তা। তোমরা ইতিপূর্বে আরও অনেকগুলি নাম দেখেছো এই এলিট তত্ত্বের উপর যাদের অবদান রয়েছে, কিন্তু এর ভিতরে ভিলফ্রেডো প্যারেটো হচ্ছে শীর্ষস্থানীয় প্রবক্তা। তার পুরো নাম ভিলফ্রেডো ফ্রেডারিকো ডামাসো প্যারেটো। তিনি মনস্তাত্ত্বিক পদ্ধতি ব্যবহার করে এলিট বিশ্লেষণ করার প্রথম প্রয়াস পেয়েছেন। তার বিখ্যাত
গ্রন্থ দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটিতে সর্বপ্রথম এলিট তত্ত্বের আধুনিক ও বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা লক্ষ্য করা যায়। সমাজবিজ্ঞানের আলোচনায় প্যারেটো প্রথম এলিট শব্দটি ব্যবহার করেন। তিনি মূল ব্যুৎপত্তিগত বা সংকীর্ণ অর্থে শব্দটির প্রয়োগ করেছেন। তার মতে সমাজে বসবাসকারী সকল ব্যক্তিবর্গ দৈহিক ও মানসিক দিক থেকে সমান নয়। মানব সমাজে দেখা যায় কিছু কিছু লোক যোগ্যতা ও দক্ষতার বিচারে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ। তাদের এ শ্রেষ্ঠত্ব সমাজের যে কোনো ক্ষেত্রে, যেমন অর্থনৈতিক, রাজনৈতিক, ব্যবসা বা শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে প্রযোজ্য। সমাজে এরূপ সামর্থ্য ও যোগ্যতায় যারা অন্যদের চেয়ে শ্রেষ্ঠ তাদেরকেই প্যারেটো এলিট বলে অভিহিত করেছেন। এ দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি সমাজের মানুষকে দুভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে উচ্চতর স্তর বা আপার স্ট্রেটাম এবং আরেকটি হচ্ছে নিম্নতর স্তর বা লোয়ার স্ট্রেটাম। তার মতে সমাজের উচ্চ স্তর হচ্ছে এলিট আর নিম্ন স্তর হচ্ছে অএলিট। প্যারেটোর ভাষ্য অনুযায়ী অএলিট বা সাধারণ জনগণ সংখ্যাগরিষ্ঠ হলেও মেধা, যোগ্যতা ও দক্ষতায় এরা নিম্ন স্তরে। অন্যদিকে সংখ্যালঘু একটি শ্রেণী বুদ্ধিমান, বিচক্ষণ এবং দক্ষ, ফলে আর্থসামাজিক রাজনৈতিক ক্ষেত্রে এদের প্রভাব প্রতিপত্তি অনেক বেশি। প্যারেটো তার দি মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থের তৃতীয় ভাগে এলিটকে আবার দুটি শ্রেণীতে ভাগ করেছেন। একটা হলো শাসনকারী এলিট, আরেকটি হলো অশাসনকারী এলিট। এছাড়া তিনি এলিট এবং নন এলিটের মধ্যে পার্থক্য দেখিয়েছেন। তবে প্যারেটোর আলোচনার মূল বিষয় ছিল শাসনকারী এলিট। তার মতে সরকার পরিচালনা ও শাসন কার্যের সাথে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকে তারা হচ্ছে শাসক এলিট। শাসক বা শাসনকারী এলিট সম্পর্কে তিনি বলেন, the dominion of an organized minority obeying a single impulse over the unorganized majority is inevitable. আর যারা শাসন কার্যের সাথে জড়িত নয় কিন্তু সমাজের বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তারে সক্ষম তারা হচ্ছে অশাসনকারী এলিট। প্যারেটো মনে করতেন এলিটগণ হচ্ছে সমাজের শ্রেষ্ঠতম অংশ। সংখ্যায় মুষ্টিমেয় হলেও সকল সমাজেই এলিটদের দ্বারা শাসিত। তার মতে শাসনকারী এলিট সবসময় প্রধানত শক্তি প্রয়োগ দ্বারা কিংবা জনগণের সম্মতি আদায়ের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করে থাকে। শাসক এলিটদের গুণের ভিত্তিতে তিনি এদের দুভাগে ভাগ করেছেন, বুদ্ধিমান এলিট ও সাহসী এলিট। যেসব এলিটদের মধ্যে বুদ্ধিবৃত্তি, বিচক্ষণতা এবং পরিচালনার কৌশল তথা সমন্বয় সাধন করার গুণাবলী থাকে তারা হচ্ছে বুদ্ধিমান এলিট। আর যাদের মধ্যে অধ্যাবসায়ের গুণাবলী তথা সাহস,
ক্ষমতা, দেশপ্রেম এবং রক্ষণশীলতা ইত্যাদি বজায় থাকে, তারা হচ্ছে সাহসী এলিট। প্যারেটো মনে করতেন এলিট ব্যবস্থা একটি শাশ্বত বিষয় হলেও শাসক এলিটদের ক্ষমতা কোনো চিরস্থায়ী বিষয় নয়, কারণ শাসক এবং অশাসক এমনকি এলিটদের মধ্যেও ক্ষমতার পালাবদল ঘটে। এখানে আমরা একটি চিত্র দিয়েছি। এই চিত্রের ভিতর দিয়ে তার যে শ্রেণীবিন্যাস, প্যারেটোর সমাজের ব্যক্তিবর্গের যে শ্রেণীবিন্যাস সেটি দেখানো হয়েছে। এখানে লেখা আছে উপরে জনগোষ্ঠী বা পপুলেশন, তারপরে বাম দিকে ওটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, উচ্চ স্তর বা এলিট, নিম্ন স্তর বা এলিট। এই উচ্চ স্তর এলিট এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, শাসক এলিট আর হচ্ছে অশাসক এলিট। এখন এই শাসক এলিটকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, বুদ্ধিমান এলিট ও সাহসী এলিট। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম প্যারেটোর এলিট সম্পর্কে ধারণা। এবার আমরা আলোচনা করব প্যারেটোর এলিটের আবর্তন তত্ত্ব, অর্থাৎ সার্কুলেশন অফ এলিট থিওরি অফ প্যারেটো। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি ভালো করে পড়লে খুবই মজা লাগে পড়তে। এটা এখানে সেই আলোচনাটাই আমরা এখন করব। প্যারেটো এলিটের বিকাশ এবং পরিবর্তনের ব্যাখ্যা করতে গিয়ে এলিট আবর্তন তত্ত্বটি প্রদান করেন। প্যারেটো মনে করেন শাসক এলিটদের ক্ষমতা কোনো চিরস্থায়ী বিষয় নয়, তাদের ক্ষমতার পালাবদল ঘটে। শাসক এলিটদের স্থলে অশাসক এলিট এমনকি এলিটরাও ক্ষমতা লাভ করতে পারে। প্যারেটো এলিটদের এরূপ চক্রাকার আবর্তনকে সার্কুলেশন অফ এলিট বা এলিট আবর্তন বলে অভিহিত করেছেন। উল্লেখ্য, প্যারেটো তার তত্ত্বে শুধু এলিটদের চক্রাকার পরিবর্তন সম্পর্কে আলোচনা করেননি, বরং এ পরিবর্তনের কারণও তিনি অনুসন্ধান করেছেন। এখানে আমরা আরো আলোচনা করব যে প্রত্যেক সমাজেই এলিট দ্বারা শাসিত, প্রত্যেক সমাজই কিন্তু এলিট দ্বারা শাসিত, কিন্তু এলিটদের ক্ষমতা চিরস্থায়ী নয়, কারণ এলিটরা যে সকল গুণাবলীর ভিত্তিতে শাসন কার্য পরিচালনা করে তারা সব সময় তা বজায় রাখতে বা ধরে রাখতে পারে না, ফলে শাসনকারী এলিট ক্ষমতাচ্যুত হয়। তাদের স্থলে গুণ ও যোগ্যতা অর্জনের মাধ্যমে অশাসক এলিটগণ ক্ষমতা লাভ করে। কখনো কখনো এলিটরাও স্বীয় যোগ্যতায় শাসক এলিটদের স্থান দখল করে নেয়। এভাবে শাসক এলিট এবং অশাসক এলিট বা এলিটদের মধ্যকার ক্ষমতা রূপান্তর বা উত্থান পতনকে প্যারেটো এলিট আবর্তন বলে অভিহিত করেছেন। তার মতে এটি একটি চিরন্তন প্রক্রিয়া, কন্টিনিউয়াস প্রসেস। প্যারেটো এজন্য বলেছেন যে হিস্ট্রি ইজ দ্য গ্রেভইয়ার্ড অফ অ্যারিস্টোক্রেসিস, অর্থাৎ ইতিহাস হচ্ছে অভিজাতদের সমাধিক্ষেত্র। এখন আমরা এই আবর্তনের ধরন নিয়ে আলোচনা করব। এই ধরন তোমরা দেখতে পাচ্ছ এখানে দুই ধরনের দেওয়া আছে, শাসক এলিটদের মধ্যে আবর্তন আর এলিট ও এলিটদের মধ্যে আবর্তন। প্যারেটো তার এলিট আবর্তন তত্ত্বে প্রধানত দুই ধরনের আবর্তনের কথা বলেছেন।
শাসক এলিটদের মধ্যে আবর্তন এবং এলিট ও অলিটদের মধ্যে আবর্তন। এই যে শাসক এলিটদের মধ্যে আবর্তন, এখানে বলা হচ্ছে এ ধরনের আবর্তন ঘটে শাসক এলিট ও বুদ্ধিমান এলিটদের মধ্যে। প্যারেটো তার এলিট সংক্রান্ত আলোচনায় দেখিয়েছেন এলিটগণ দুই উপায়ে ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে পারে। তার একটি হচ্ছে সরলতা বা ছলচা তৈরির মাধ্যমে, বাই কানিং, আর অন্যটি হচ্ছে শক্তি প্রয়োগের মাধ্যমে বা বাই ফোর্স। প্রথম উপায় অবলম্বনকারী এলিটদের তিনি ফটকাবাজ বলেছেন। এরা ম্যাকিয়াভেলি বর্ণিত ফক্স বা সিরিগালের ন্যায়। তোমরা ম্যাকিয়াভেলি ফার্স্ট ইয়ারে পড়েছো, সেটা নিশ্চয় মনে আছে। আর দ্বিতীয় উপায় হচ্ছে অবলম্বনকারীগণ হচ্ছে লায়ন বা সিংহের অনুরূপ। প্যারেটো এদের নাম দিয়েছেন লগ্নিকারী। এ উভয় ধরনের এলিটের মধ্যে ক্ষমতার পালাবদলের ধরন সাহস এলিটদের ক্ষেত্রে হয় বৈপ্লবিক আকারে, আর বুদ্ধিমান এলিটদের বেলায় হয় ধীরে ধীরে। প্যারেটো মতে এ পরিবর্তন আংশিক বা সম্পূর্ণরূপে হতে পারে। এখন আমরা এখানে একটি চিত্র দেখছি যে এলিট এবং অলিটের মধ্যে ক্ষমতার আবর্তন কিভাবে হয়। দেখো, তীর দিয়ে বিষয়টাকে দেওয়া আছে, খুবই সহজ ব্যাপার। বইয়ের ভিতরেও পাবে, বিভিন্ন বইয়ে বিভিন্নভাবেই চিত্রটা দেওয়া আছে। প্যারেটো কিন্তু এই এলিট এবং অলিটের মধ্যকার যে ক্ষমতার আবর্তন, এ বিষয়ে আগ্রহী ছিলেন না, কারণ এরূপ আবর্তন সমাজের ভারসাম্য ও স্থিতিশীলতা বিনষ্ট করে বলে তিনি মনে করতেন। এখন এই যে এলিটের যে আবর্তন হয় সমাজে, এই যে এলিটের আবর্তন বা সার্কুলেশন, এটা কেন হয়? এর বেশ কিছু কারণ আছে। সেই কারণগুলি আমরা এখন একটু সংক্ষেপে আলোচনা করার জন্য চেষ্টা করব। প্যারেটো কিন্তু এই আবর্তন ব্যাখ্যা করতে গিয়ে এক ধরনের মনস্তাত্ত্বিক যুক্তি উপস্থাপন করেছেন। তার মতে সমাজ জীবনে মানুষের কাজের দুটি রূপ রয়েছে, একটি হচ্ছে যৌক্তিক কাজ, আরেকটি হচ্ছে অযৌক্তিক কাজ। সমাজের মানুষের অধিকাংশ কাজ অযৌক্তিক হলেও তারা এগুলোকে যৌক্তিকতা ও বৈধতা দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ মানুষ প্রথমে কাজটা করে এবং পরে তার সপক্ষে যুক্তি খুঁজে বের করে। এটাই হচ্ছে মানুষের টেন্ডেন্সি বা প্রবণতা। শাসক এলিটগণও অনুরূপ স্বীয় শাসন বজায় রাখার জন্য ন্যায্যতা প্রমাণ করতে চায়। এক্ষেত্রে তারা দুটি পদ্ধতি অবলম্বন করে। প্রথমটি হচ্ছে ডেরিভেশন বা সামাজিক আদর্শ, আর যার অর্থ হচ্ছে বিশেষ ধরনের রাজনৈতিক আদর্শ, মতবাদ বা নীতি, যা দ্বারা স্বীয় কার্যক্রমকে যৌক্তিক বলে প্রতীয়মান করার চেষ্টা করে। প্যারেটো তার আরেকটি গ্রন্থ দ্য রাইজ অ্যান্ড ফল অফ এলিটস, এখানে রেসিডিউজের ব্যাখ্যা দিয়েছেন। প্যারেটোর মতে রেসিডিউ হচ্ছে মানুষের সেসব সহজাত প্রবৃত্তি বা গুণাবলী যার সাহায্যে সে ক্ষমতার শীর্ষে আরোহণ করে। প্যারেটো প্রায় অর্ধশত রেসিডিউজের উল্লেখ করেছেন এবং এগুলোকে 6টি ক্যাটাগরিতে ভাগ করেছেন। আমরা এখন সেই 6টি ক্যাটাগরি নিয়ে একটু সংক্ষেপে কথা বলবো। এর 1 নম্বর যে ক্যাটাগরি, সেটি হচ্ছে সমন্বয় সাধনের গুণাবলী। এ শ্রেণীর রেসিডিউজের বৈশিষ্ট্য হলো চিন্তা করার ক্ষমতা, উদ্ভাবন ক্ষমতা, কল্পনা শক্তি,
চাতুর্য, মৌলিকত্ব ইত্যাদি। এ শ্রেণীর গুণাগুণ প্রথম শ্রেণীর রেসিডিউজের পরিচয় বাহক। এরপর 2 নম্বর যেটা আছে অধ্যাবসায়ের গুণাবলী। এ শ্রেণীর রেসিডিউজ প্রথম শ্রেণীর রেসিডিউজের বিপরীতধর্মী। প্রথম শ্রেণীর রেসিডিউজের ধর্ম হচ্ছে পরিবর্তন ও নতুনত্বের আশ্রয় নিয়ে সমাজকে পরিবর্তন করা, আর অপরদিকে দ্বিতীয় শ্রেণীর রেসিডিউজের বৈশিষ্ট্য হলো আনুগত্য, দেশপ্রেম, শক্তি ও রক্ষণশীলতা প্রভৃতি। এরপরে আছে মেলামেশার গুণাবলী। এ ধরনের রেসিডিউজের কারণে মানুষ সমাজবদ্ধ জীব হিসেবে বাস করে। বিশেষ করে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় এবং স্বেচ্ছাসেবী সংগঠন এ রেসিডিউজের কারণেই গড়ে ওঠে। এরপরে 4 নম্বরে আছে কর্মক্ষমতার গুণাবলী। এ ধরনের রেসিডিউজ মানুষের ভাবাবেগের সাথে যুক্ত। প্যারেটোর মতে মানুষ তার ভাবাবেগকে প্রকাশ করে অনেক সময় তার চাহিদার প্রয়োজনে, যেমন কোনো দাবির প্রেক্ষিতে আন্দোলন সংগ্রাম পরিচালিত হয়। 5 নম্বরে সংহতি সাধনের গুণাবলী। এ ধরনের রেসিডিউজ সমাজের ভারসাম্য রক্ষার সাথে সম্পৃক্ত। প্যারেটো যে সমস্ত রেসিডিউজ সমাজে পরিবর্তনের বিরোধী সেগুলোকে এ শ্রেণীভুক্ত করেছেন। প্যারেটোর মতে যে সমস্ত ব্যক্তি সমাজের স্থিতিশীলতার বিরুদ্ধে কাজ করে এ ধরনের রেসিডিউজ তাদের শাস্তির ব্যবস্থা করে। এরপরে যে 6 নম্বর সেটা হচ্ছে যৌন প্রবণতা। প্যারেটোর মতে এই ধরনের রেসিডিউজ মানুষের যাবতীয় চিন্তা এবং তত্ত্বকে প্রভাবিত করে। জৈব রাসায়নিক কারণে মানুষের মধ্যে কামনা বাসনার সৃষ্টি হয়, যা মানব সমাজের অস্তিত্বের জন্য অপরিহার্য। সর্বকালের মানুষের মধ্যে এটি বিদ্যমান। মানব আচরণের অনেক কিছুকেই এ ধরনের রেসিডিউজ নিয়ন্ত্রণ করে। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর রেসিডিউজ তথা সমন্বয় সাধনের গুণাবলী এবং অধ্যাবসায়ের গুণাবলী, এটিকে এলিট আবর্তন ব্যাখ্যা করার ক্ষেত্রে প্যারেটো প্রাধান্য দিয়েছেন। এই উভয় শ্রেণীর রেসিডিউজ নির্দিষ্ট ধরনের গুণাবলী নির্দেশক। প্রথম শ্রেণীর গুণাবলী দেশকে প্রগতির দিকে ধাবিত করে, আর দ্বিতীয় শ্রেণীর গুণাবলী স্থিতি অবস্থা বজায় রাখে। প্যারেটোর মতে ক্ষমতা স্থায়ীভাবে টিকে থাকার জন্য এলিটদের মধ্যে উভয় শ্রেণীর গুণাবলী বিদ্যমান থাকা খুবই জরুরি, কিন্তু বাস্তবতা হচ্ছে এই উভয় শ্রেণীর গুণাবলী বজায় থাকে না। শাসক এলিটদের মধ্যে এক সময় কোনো একটির প্রাধান্য সৃষ্টি হয় এবং অপরটি গৌণ হয়ে আসে, ফলে তাদের ক্ষমতা থেকে বিদায় নিতে হয়, আর নতুন করে যারা এসব গুণাবলী অর্জন করে তারা শাসক এলিটে পরিণত হয়। এভাবেই সমাজে প্রতিনিয়ত এই 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 যে এলিটের আবর্তন হচ্ছে। তো আসলে এলিটের আবর্তন তত্ত্ব একটি গুরুত্বপূর্ণ, এটি খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। আশা করি তোমরা বুঝেছ। যদি বুঝে না থাকো, যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, যোগাযোগ করতে পারো। আমি আশা করি এটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা আরও বই পড়বে। বিভিন্ন রকমের বইয়ে হয়তো একটু ঘুরিয়ে ফিরে দেওয়া আছে, কিন্তু বিষয়গুলো একই। বিভিন্ন রকমের বই আছে আমাদের, সেই বই থেকে তোমরা পড়ে নেবে। আশা করি বুঝতে পেরেছ। আমাদের এই এলিট তত্ত্বের উপরে আমরা 2টি ক্লাস নিলাম। এরপরে হয়তো আর এক অধ্যায়ে তোমাদের সাথে কথা বলবো। রাষ্ট্রবিজ্ঞান অনার্স 3য় বর্ষের বন্ধুরা, আমি আবার বলছি, বর্তমান সময়টা খুবই আমাদের জন্য খুব কষ্টকর। ধৈর্য ধরে লেখাপড়া করবে। এই যে অনলাইনে যে ক্লাস আসছে, এই ক্লাসগুলি দেখবে,
পড়বে, বুঝবে, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো, এই কামনা করি। সবাইকে আবার ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আমার ক্লাস আজ এখানেই শেষ করছি। খুদা হাফেজ।